মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য আজ থেকে শুরু হচ্ছে সম্রাট এক্সক্লুসিভ বাংলা কোর্স। এই কোর্সে আমি তোমাদের কোনি উপন্যাস অর্থাৎ তোমাদের যে সহায়ক পাঠ্যগ্রন্থ রয়েছে এটা পড়াবো, জলের মতো সহজে বুঝিয়ে দেব এবং কোন কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ সেটাও বলবো। এমনকি মাঝে মাঝে কিছু লাইভ ক্লাসও করানো হবে, যেখানে সরাসরি আমি তোমাদের পড়া ধরবো, কিংবা তোমাদের কোনো ডাউট থাকলে তোমরা আমার কাছে সেটা সরাসরি জানাবে। তাহলে শুরু হচ্ছে প্রথম পর্ব। তোমরা যদি কোনি উপন্যাসটা ভালো করে দেখো তাহলে দেখতে পাবে মতি নন্দীর লেখা এই উপন্যাসটি 14টি পরিচ্ছেদে বিভক্ত। আজ আমরা প্রথম দুটো পরিচ্ছেদ তোমাদের মাঝখানে স্পেশালি আলোচনা করব। তার আগে এই উপন্যাস সংক্রান্ত কিছু খুঁটিনাটি তথ্য তোমাদের জানাবো। একটা ছোট্ট অনুরোধ, কোর্সটা ভালো লাগলে, পড়ানোটা ভালো লাগলে ভিডিওতে লাইক করতে ভুলো না। আর প্রত্যেকটা পর্ব তোমরা কিন্তু পরপর দেখো, প্রয়োজনে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। একটা বিষয় তোমরা খুব ভালোভাবে বুঝে নেবে, অনেকেই আমার কাছে প্রশ্ন করো, স্যার কোনি উপন্যাস থেকে সাজেশন দিন। তোমরা বাজারে বিভিন্ন টেস্ট পেপার, বিভিন্ন প্রশ্নের বই পাবে, বিভিন্ন সাজেস্টিভ বই পাবে। মিলিয়ে দেখবে সেই বইগুলিতে যে প্রশ্ন ঘন ঘন রয়েছে বা যেগুলোকে গুরুত্বপূর্ণ বলে ভাবা হচ্ছে সেগুলো কিন্তু মাধ্যমিকে সবটা আসছে না। কারণ এই উপন্যাসটি আকৃতিতে অতি দীর্ঘ, 14টা পরিচ্ছেদ রয়েছে, প্রত্যেকটা পরিচ্ছেদে অসংখ্য গুরুত্বপূর্ণ লাইন রয়েছে। তাই যদি কেউ তোমায় এমন প্রতিশ্রুতি দেয় যে 4-5টা প্রশ্ন পড়লেই কোনি কমন চলে আসবে, তেমনটা কিন্তু হবে না। উপন্যাসটা তোমাকে বুঝতে হবে, বোঝানোর জন্যেই আমাদের এই স্পেশাল কোর্স আমরা চালু করলাম। তবে হ্যাঁ, প্রতিটি ক্লাসে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি অবশ্যই বলে দেওয়া হবে, যেগুলো প্র্যাকটিস করলে তোমরা লাভবান অবশ্যই হবে। কোনি কে? প্রথমেই তোমার মনে প্রশ্নটা জাগবে। স্ক্রিনে দেখতে পাচ্ছ একটি মেয়েকে, এই হলো কোনি। বস্তির দরিদ্র একটি পরিবারের মেয়ে হলো কোনি। দেখতে ভালো নয়, শিক্ষাগত যোগ্যতাও বেশি দূর নেই, তবুও এই মেয়েটি, যাকে সমাজ তুচ্ছ তাচ্ছিল্য করেছে, যাকে ঘিরে ষড়যন্ত্রের চিত্রনাট্য বোনা হয়েছে, যাকে পদে পদে বঞ্চিত হতে হয়েছে, সে একজন সঠিক গাইড বা গুরুর সহচর্যে এবং নিজের উদ্যমে, নিজের পরিশ্রমে ভারত সেরা হয়ে উঠেছে। এই উপন্যাসটা শুধুমাত্র যে আমরা পড়বো, পরীক্ষায় কমন আসবে এই জন্য নয়, এটাকে উপলব্ধি করতে হবে। উপন্যাসটা আমাদের শেখায় তুমি যে অবস্থাতেই থাকো না কেন, তোমার স্ট্যাটাস যাই হোক না কেন, তুমি চাইলে জীবনে সফল হতে পারবে। সফলতা শুধুমাত্র যাদের রূপ আছে তাদের জন্য নয়, সফলতা যাদের পেটে পুঁথিগত বিদ্যা আছে তাদের জন্যেও নয়। সফলতা আসে পরিশ্রমে, সফলতা আসে সাধনায়। এই উপন্যাসটা পড়াতে আমার খুব ভালো লাগবে। আশা করি আমার সঙ্গে তোমরাও উপন্যাসটা মনোযোগ দিয়ে শুনবে, বাড়িতে টেক্সট বই পড়বে, আর আমি যে যে প্রশ্নগুলো বলে দেব সেগুলো অবশ্যই প্র্যাকটিস করবে। প্রথম পরিচ্ছেদে আমরা মূলত দুজনকে চিনব। একজন লোক, তার নামটা বলা নেই। দ্বিতীয়জন বেশ হৃষ্টপুষ্ট, ধনী, অত্যন্ত মোটা একজন মানুষ, যার নাম বিষ্ণুচরণ ধর। আর যে লোকটার নাম আমরা জানতে পারবো না, কিছুটা পড়লে, উপন্যাসটা খানিকটা এগোলে জানতে পারবো সেই লোকটার নাম ক্ষিতিশ সিংহ। তাহলে প্রথম পরিচ্ছেদে আমরা ক্ষিতিশ সিংহ আর বিষ্ণুধরকে পাবো। এরা কারা? ক্ষিতিশ সিংহের বয়স 50-এর কাছাকাছি। তিনি নিঃসন্তান, অর্থাৎ তার কোনো সন্তান নেই। তিনি সাঁতার শেখান, একটি সুইমিং ক্লাবের উনি চিফ ট্রেনার। অন্যদিকে বিষ্ণুচরণ ধর বনেদি বংশের সন্তান, অত্যন্ত বড় লোক, সবসময় গাড়ি চড়েন এবং তার দেহের ওজন 3 মণ। দুজনের সঙ্গে কোথায় দেখা হলো? গঙ্গা ঘাটে। কেন? বিষ্ণুধর মাঝে মাঝেই গঙ্গার ঘাটে আসেন বডি মাসাজ করানোর জন্য। আর ঘটনাক্রমে একদিন গঙ্গায় স্নান করতে এসেছিলেন ক্ষিতিশ সিংহ। সেই দিন দুজনের আকস্মিকভাবে পরিচয় হয়। দিনটাও কিন্তু বেশ তাৎপর্যমণ্ডিত একটা দিন, বারুণীর দিন, যেদিন আর কি ভগবান বরুণের উদ্দেশ্যে সবাই গঙ্গা স্নান করে গঙ্গায় নতুন ফল, বিশেষ করে
কাঁচা আম বিসর্জন দেন। গঙ্গায় লোকে লোকারণ্য, গঙ্গার পাড়ে প্রায় মেলা মেলা একটা আবহ, সেই জায়গার বর্ণনা দিয়ে আমাদের উপন্যাস শুরু। পুণ্য লাভের আশায় গঙ্গার পাড় সেদিন ভিড়ে গিজগিজ করছে। ক্ষিতিশ সিংহ স্নান করতে এসে দেখলেন একজন 3 মণ ওজনের দেহধারী ব্যক্তি বডি ম্যাসাজ করাচ্ছেন, তাও বিচিত্র ভঙ্গিতে। কখনো কখনো মালিশওয়ালাকে সেই 3 মণ দেহের ওজনের বিষ্ণুচরণ ধর অর্থাৎ বিষ্ণুধর বলছেন, সারে গামা কর, তানপুরা চালা, তবলা বাজা, কোদাল চালা, অর্থাৎ এরম ভাবে কোদাল চালা, এরম ভাবে তানপুরা চালা, এরম ভাবে চাপড়া। উপন্যাসের এই জায়গাটা খুব মজাদার। বিষ্ণুধর মালিশওয়ালাকে গানের ভঙ্গিতে মালিশ করতে বলছেন। এটা দেখে ক্ষিতিশ সিংহ প্রথম বললেন, মাসাজ হচ্ছে নাকি সঙ্গীত চর্চা? বিষ্ণুধর তো একদম বিরক্ত যে একজন ব্যক্তি চেনে না জানে না তাকে, সে কেন গায়ে পড়ে এইসব কথা বলছেন। এরপর বিরক্ত বিষ্ণুধরের উদ্দেশ্যে লোকটি কিছু প্রশ্ন করল। আপনি নিজের ওজন মাপিয়েছেন? ব্লাড সুগার চেক করেছেন? আচ্ছা, আপনার ওজনটা কিন্তু হার্টের পক্ষে বিপজ্জনক। এই রকম কিছু কথা তিনি বিষ্ণুধরকে জানালেন। বিষ্ণুধরকে আরো বললেন, আমি যদি আপনাকে একটা চাটি মেরে দৌড়ে পালাই, আপনার ওজন এত বেশি, আপনি আমায় ধরতে পারবেন? এবার বিষ্ণুধর একটু গর্বিত কণ্ঠে বলছে, দেখুন, আমারও তো খাওয়া দাওয়ার লোভ নেই, আমি ডায়েটিং করি। তারপর বিষ্ণুধর নিজের ডায়েটিং এর যে ভয়ঙ্কর হিসেব দিয়েছেন সেটা অত্যন্ত হাস্যকর। তিনি আগে ½ কিলো ক্ষীর খেতেন, এখন তিনি খান মাত্র 300 গ্রাম। আগে তিনি 20টা লুচি খেতেন, এখন খান 15টা। এইরকম একটা বিরাট খাবারের তালিকা তিনি দিলেন। তারপর বিষ্ণুধরের উদ্দেশ্যে ক্ষিতিশ বলছে, এত ডায়েটিং করছেন, এত কেচ্ছা সাধন করছেন, বাঁচবেন কি করে? তিনি বিষ্ণুধরকে আরো বললেন, আপনি আমার থেকে 4000 গুণ বড় লোক, কিন্তু আপনি আপনার শরীরটাকে চাকর বানাতে পারবেন না। এই যে আমি হাতটা এরম করে ধরছি, আপনি নামান তো। বিষ্ণুধর চেষ্টা করলো, পারল না। তখন লোকটি অর্থাৎ ক্ষিতিশ সিংহ বিষ্ণুধরকে বললেন, শুধুমাত্র শরীরকে গড়লে হয় না, মনটাকেও গড়তে হয়। আপনি শরীরকে হুকুম দেবেন, সে সেই কাজ করবে। এমন ভাবে আমাদের শরীর গঠন করা উচিত। হঠাৎ গঙ্গার মাঝ নদী থেকে কোনি বলে একটা আওয়াজ শোনা গেল। এখানেই প্রথম পরিচ্ছেদের সমাপ্তি। তাহলে কি হলো? একটা লোক যার নাম বিষ্ণুধর মাসাজ করাচ্ছিল, তাকে দেখে আরেকটি লোক যার নাম ক্ষিতিশ সিংহ হাসছিল। এরপর দুজনের মধ্যে বেশ কিছু কথোপকথন হয়। এখানেই আমাদের প্রথম পরিচ্ছেদ শেষ। এখান থেকে কি কি প্রশ্ন আসে? প্রথম, বারুণীর দিনের গঙ্গা ঘাটের বর্ণনা, যেটা তোমরা তোমাদের পাঠ্যকনি উপন্যাসের একদম প্রথম পাতাতে পেয়ে যাবে। নেক্সট 2 আর 3 নাম্বার পৃষ্ঠাতে আরেকটা প্রশ্নের উত্তর পাবে, মাসাজ হচ্ছে নাকি সঙ্গীত চর্চা? বিষ্ণুধরের বডি মাসাজের যে বিচিত্র বর্ণনা সেটা। তারপর যেটা তোমরা পড়বে এখান থেকে পৃষ্ঠা নাম্বার 4-এ যে ডায়েটিং এর লিস্ট বিষ্ণুধর তুলে ধরেছেন, এটা কিন্তু এবারের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই ডায়েটিং এর লিস্টটা পড়ে নেবে। আর লাস্টে যেটা রয়েছে, এই যে বিষ্ণুধরকে ক্ষিতিশ সিংহ কিছু কিছু কথা বলল, আপনি আমার থেকে 4000 গুণ বড়লোক হতে পারেন, কিন্তু পারবেন 4 লক্ষ টাকা খরচ করে নিজের শরীরটাকে নিজের চাকর বানাতে? এই লাইনটা তুলে প্রশ্ন যে কোন প্রসঙ্গে কেন এমন বলেছিল। এখান থেকে লাস্ট ইয়ার মাধ্যমিকে অর্থাৎ 23-এ গঙ্গা ঘাটের বর্ণনা এসে গেছে। বাকিগুলো কিন্তু তোমাদের ভালো করে রেডি করতে হবে। আমি আগে বলেছিলাম প্রতিদিন একটা করে পরিচ্ছেদ পড়াবো। গতকাল এই কোর্স শুরু হওয়ার কথা ছিল, তোমরা অনেকেই অপেক্ষা করে বসেছিলে, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে আমি সেটা করতে পারিনি। তাই তোমাদের জন্য রয়েছে বোনাস। আজ আমি দ্বিতীয় পরিচ্ছেদটাও পড়িয়ে দিচ্ছি। দ্বিতীয় পরিচ্ছেদে আমরা আরো দুজনকে চিনব। তার মধ্যে একজন লীলাবতী, অন্যজন ভেলো। লীলাবতী কিন্তু আমাদের উপন্যাসের একটা খুব গুরুত্বপূর্ণ চরিত্র। হ্যাঁ, সাইড ক্যারেক্টার, মানে পার্শ্ব চরিত্র। এ সত্ত্বেও তার চরিত্রটা কিন্তু পরীক্ষাতে লিখতে দিতে পারে। আর একজন হচ্ছে ভেলো। এরা কারা? ক্ষিতিশ সিংহ, ওই যে আগের পরিচ্ছেদে যে ব্যক্তির কথা বললাম, যিনি স্বাস্থ্য সচেতন, যিনি বিষ্ণুধরের সঙ্গে কথা বলছিলেন,
সেই ক্ষিতিশ সিংহের স্ত্রী হলেন লীলাবতী। এই লীলাবতী দেবী কি করেন? তিনি প্রজাপতি নামক একটি ব্লাউজের দোকান চালান। আর তার স্বামী ক্ষিতিশ সিংহ, আগেই বলেছি, একটি সুইমিং ক্লাবের চিফ ট্রেনার। সেই ক্লাবের নাম জুপিটার। আর ভেলো ক্ষিতিশ সিংহকে দাদা বলে ডাকে, অর্থাৎ প্রতিবেশী বা পরিচিত একজন। ভেলো চরিত্রটিকে আমরা গোটা উপন্যাসে অল্প কিছু সময়ের জন্য পাবো। এই ক্ষিতীশের শুভাকাঙ্ক্ষী এবং একটু হৃষ্টপুষ্ট ধরনের। আর এই ব্যক্তির একটা মজাদার গুণ বা দোষ যাই বলো না কেন, এর প্যান্টটা মাঝে মাঝেই খুলে পড়ে যায়। যাই হোক, শুরু হবে দ্বিতীয় পরিচ্ছেদ। আমরা কি দেখব? এখনো গঙ্গা ঘাটে রয়েছেন ক্ষিতীশ সিংহ। গঙ্গা ঘাটে বিচিত্র একটি ঘটনা দেখছেন। কি সেই ঘটনা? বারুণী উপলক্ষে অনেকেই জলের মধ্যে কাঁচা আম ফেলছে। একদল বাচ্চা ছেলেরা মাঝ গঙ্গা সাঁতরে গিয়ে সেই আমগুলো তুলে এনে রাস্তার ধারে বাজারে বিক্রি করছে। তো এই রকমই 3-4টে ছেলে মেয়ে একসঙ্গে একটা বড় আম ধরার জন্য সাঁতরাচ্ছে। হঠাৎ একটা ছেলের মতো কেউ একজন সে আমটাকে এরম ধরবে, প্রায় ধরে ফেলেছে। পেছন থেকে ভাদু নামে একজন তার ওপর ঝাঁপিয়ে পড়ে। যে আমটা ধরতে যাচ্ছিল তাকে দেখতে রোগা লিকলিকে অনেকটা ছেলেদের মতো, কিন্তু আসলে সে মেয়ে। তার নাম কোনি। কোনি যেই আমটা ধরতে যাবে অমনি ভাদু তার উপর ঝাঁপিয়ে পড়লো। দুজনের ধস্তাধস্তি মারামারি হলো। কোনি রেগে গিয়ে বলল, খাবলে নেবো তোর চোখ, আমার আম দে। তারপর ওদের অন্যান্য বন্ধুরা যারা ওদের সঙ্গে ছিল তারা মিটমাট করার জন্য একটা বড় আম কোনির হাতে দিল। কোনি মুখে কামড় দিয়েই বললে, ইস কি টক, বলে ফেলে দিল। এই জায়গা থেকে একটা জিনিস বুঝতে হবে, তার আমটা একজন নিয়ে নিয়েছে বলে সে মারমুখী। আমটা কিন্তু এখানে বড় বিষয় নয়। এখানে তার শিকার অন্য একজন কেড়ে নিচ্ছে অন্যায্যভাবে, তার জন্য কোনি গর্জে উঠেছে। অর্থাৎ আমরা আমাদের উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র কোনিকে সরাসরি এই দ্বিতীয় পরিচ্ছেদে দেখতে পেলাম। আর দেখতে পেলাম তার বজ্র কঠিন মনোভাবটা আমরা কিন্তু এখানে একদম স্পষ্টভাবে বুঝতে পারলাম। ক্ষিতীশ সিংহ এটা দেখলো। ছেলেরা যখন চেঁচাচ্ছিল সাঁতার কাটার সময় কোনি কোনি বলে, তিনি সহজেই বুঝতে পারলেন এই রোগা লিকলিকে যে মেয়েটি দাঁড়ানো, এর নামই কোনি। এরপর ক্ষিতীশ সিংহ গঙ্গা থেকে স্নান টান করে বাড়িতে চলে এলেন। ক্ষিতীশ সিংহের বয়স 50-এর কাছাকাছি হলেও তিনি এবং লীলাবতী নিঃসন্তান। তাদের কোনো সন্তান নেই। তারা দুটো বেড়াল পোষেন, বিশু আর খুশি। বাড়ি গিয়ে দেখলেন ভেলো দাঁড়ানো। ভেলো বলল, ও ক্ষিতীশ দা, তো জানো হরিচরণ ঘোষ আর কয়েকজন লোকেরা যারা জুপিটার ক্লাবে আছে তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। একটা সালিশি সভা ডেকেছে, তোমাকে অপমান করবে, ক্লাব থেকে বেরও করে দিতে পারে। আমার অনুরোধ, তুমি ওই ক্লাবের মিটিংয়ে যেও না। সালিশি সভাতে কিন্তু তোমাকে হরিচরণ ঘোষ আর তার কয়েকজন শাগরেদ অপমান করবে। যেহেতু হরিচরণ ঘোষের দীর্ঘদিনের লোভ চিফ ট্রেনার হওয়ার, আর তুমি চিফ ট্রেনার রয়েছো, তাই তোমাকে অপদস্থ করে তোমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করে তোমাকে কিন্তু তাড়ানোর একটা ষড়যন্ত্র হচ্ছে, তুমি যেও না। এর মধ্যেই বাড়িতে প্রবেশ করলো কে? লীলাবতী। লীলাবতীকে ক্ষিতীশ সিংহের স্ত্রী। লীলাবতী আসার পর ভেলো চলে গেল। লীলাবতী সম্পর্কে এখানে কিন্তু বেশ কিছু জিনিস জানার আছে। আগে ক্ষিতীশ সিংহদের একটা টেলার্সের দোকান ছিল যার নাম সিনহা টেলারিং। ছেলে মেয়ে সবার জামা কাটানো হতো। কিন্তু ক্ষিতীশ সিংহ যেহেতু সাঁতারন্ত প্রাণ, সাঁতার শেখানোর জন্য তিনি অধিকাংশ সময় থাকতেন গিয়ে ওই জুপিটার ক্লাবে। এর জন্য ব্যবসার প্রতি তার মন দেওয়া হয়নি। দোকানটাও লসে রান করছিল। তখন তার স্ত্রী লীলাবতী এই দোকানের হাল ধরেন। তিনি নতুনভাবে দোকানটাকে রিব্র্যান্ড করেন, নাম দেন প্রজাপতি। মেয়েদের জন্যই, মেয়েদের ব্লাউজ বা মেয়েদের জামা কাপড় কাটার জন্যই দোকানটাকে তৈরি করেন এবং তার বুদ্ধির জোরে দোকানটা কিন্তু এখন একদম সুপারহিট। এখানে আমরা আরো জানতে পারবো খাবার ব্যাপারে ক্ষিতীশ সিংহ কিন্তু খুব স্ট্রিক্ট। তিনি মশলাপাতি একেবারেই রান্নায় ব্যবহার পছন্দ করেন না। তিনি নেমন্তন্ন বাড়ি খাওয়া পছন্দ করেন না। ক্ষিতীশ সিংহের বক্তব্য, সিদ্ধ খেতে হবে,
আর তার বউ জিরে বাটা, লঙ্কা বাটা, ধনে বাটা, তেল, মশলা এগুলো ব্যবহার করতে চাইতো। শেষ পর্যন্ত এই সূত্রে রফা হলো। দেখো, ক্ষিতিশ সিংহ বলল আমি কোনোদিনও খাবো না, তুমি তেল মশলা খেও, তাও সপ্তাহে একদিন। এইগুলো আমরা জানতে পারবো ক্ষিতিশ সিংহের বাড়িটা কেমন ছিল। তো এই জায়গা থেকে এই দ্বিতীয় পরিচ্ছেদ থেকে কি কি প্রশ্ন আসতে পারে? কোনি যে আমটা ছিনিয়ে নিল, বাবারে কি টক আম, কে এই মেয়ে মদ্দানিটা, এইরকম কিছু লাইন আছে। এখান থেকে প্রশ্ন হতে পারে। স্বামীর যোগ্য সহধর্মিণী লীলাবতী বা লীলাবতী চরিত্র, ক্ষিতিশ সিংহের স্ত্রীর চরিত্র, এটা হতে পারে। এটা শুধুমাত্র এই দ্বিতীয় পরিচ্ছেদ পড়লেই হবে না, আরো যত উপন্যাস এগোবে আমরা লীলাবতী সম্পর্কে আরো কিছু তথ্য জানতে পারবো। আর কি, খাওয়া দাওয়ার ব্যাপারে ক্ষিতিশ সিংহের মতামত, কেন আর কি তার স্ত্রী বিদ্রোহী হয়ে উঠেছিলেন, এই জায়গাটা পড়বে। সঙ্গে ভালো করে রেডি রাখবে প্রজাপতি দোকানটা কিভাবে লীলাবতী আর কি তৈরি করলেন, কিভাবে সেটাকে সুন্দরভাবে সাজালেন, কিভাবে 4 বছরের মধ্যে প্রজাপতি ডানা মেলে দিল, মানে দোকানটা খুব আর কি হিট হয়ে গেল, এই জায়গাটা। আর একদম লাস্টের দিকে দেখবে ক্ষিতীশের শোয়ার ঘরের বর্ণনা। এইটুকু তোমরা ভালো করে পড়ে দেখো। আজ তবে এ পর্যন্তই। আজকের এই কোর্স বা ক্লাস কেমন লাগলো, একদম গল্পের মতো করে জিস্ট অংশটা তোমরা কি বুঝতে পেরেছো, আমাকে কমেন্টে জানিও। কেমন? পরবর্তী পর্ব তোমরা যদি সবাই কমেন্ট করো, ভিডিওটা লাইক করো, অবশ্যই আমি খুব দ্রুত পোস্ট করবার জন্য চেষ্টা করব। চেষ্টা কেন করব, অবশ্যই করব। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।